হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাদির চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের 6 দিনের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। দেখো, আজকে 13ই ফেব্রুয়ারি তোমাদের ইংরেজি পরীক্ষা হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো হয়েছে এক্সাম। আজকে দেখো, আজকের দিনটা তো চলে চলে যাবে, তোমাদের অনেকে ভিডিও পরে দেখবে। তাহলে ধরো আমি 14 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত এই 6 দিনের একটা স্ট্র্যাটেজি দিব। যারা 40-এর মধ্যে 40ই টার্গেট, তারাই কিন্তু 35+ পাবে। যারা 40-এর মধ্যে 20 টার্গেট, তারা কিন্তু কোনো দিন ভালো রেজাল্ট করতে পারবে না। 40-এর 40 যাদের টার্গেট, তারাই কিন্তু 35+ পেতে পারো। তাহলে সেই 35+ পেতে গেলে আজকে থেকে শুরু করলে, ঠিক আছে, ধরো 14 তারিখ থেকে যদি শুরু করি, 14, 15, 16, 17, 18, 19 এই 6 দিন তোমরা কিভাবে পড়বে তার স্ট্র্যাটেজি দেখো। যে 14 তারিখ তোমরা 2 মার্কসের কোশ্চেন পড়বে। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই যে আমি চাইছি তোমাদের জন্য একটা ম্যারাথন ক্লাস আনতে 18 তারিখ। তাহলে তোমরা যদি চাও যে আমি সম্পূর্ণ সিলেবাসের ওপর একটা ম্যারাথন ক্লাস আনি, তাহলে কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো যে ম্যারাথন ক্লাস চাই। ঠিক আছে, তাহলে আমি নিয়ে আসবো 18 তারিখ 6টি অধ্যায়ের ওপর একটা ম্যারাথন ক্লাস দিয়ে দিব। ঠিক আছে, তোমরা কমেন্টে জানিও আমাকে। তাহলে দেখো, 14 তারিখে তোমরা 2 মার্কসের কোশ্চেন পড়বে 24টি। কোন অধ্যায় থেকে? দ্বিতীয় অধ্যায় থেকে। তাহলে আমি দ্বিতীয় অধ্যায়, পঞ্চম, ষষ্ঠ, তৃতীয়, চতুর্থ, প্রথম এভাবে কেন রেখেছি? যে আমি সহজ থেকে যেগুলি সহজ অধ্যায় এগুলি প্রথমে রেখেছি। প্রথমেই যখন তোমরা কঠিন অধ্যায় নিয়ে বসে যাবে, তখন তোমাদের মধ্যে কিন্তু ধৈর্য থাকবে না, পড়া ছেড়ে দেবে। এই শেখা হচ্ছে না, বাদ দিয়ে দিই পড়া। অনেকে এমন করে। তার জন্য আমি প্রথম অধ্যায়টা তোমাদের, আমি কমেন্ট বক্সে দেখেছি অনেকে আর কি কমেন্ট করেছে প্রথম অধ্যায়টা একটু কঠিন লাগে, তার জন্য আমি প্রথম অধ্যায়টা কিন্তু লাস্টে রেখেছি। তাহলে তোমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ওই যে সার্ক, ইউরোপীয় ইউনিয়ন, আঞ্চলিক সংগঠন যে আছে, সেই অধ্যায়টার প্রথমে 2 মার্কসের 24টি কোশ্চেন আমি দিয়েছি। এখন 24টি কোশ্চেন কোন কোশ্চেন আমি কিন্তু সাজেশনে দিয়েছি, প্লাস মডেল কোশ্চেন পেপার থেকে কিন্তু আমি কিছু কোশ্চেন দেখেছি। তাহলে মডেল কোশ্চেন পেপারের ইউনিট 2 থেকে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি দিয়েছি, আর ফাইনাল সাজেশনে যে কোশ্চেনগুলি দিয়েছি, সেই টোটাল 24টি কোশ্চেন আমি দিয়েছি। তাহলে সেই 24টি কোশ্চেন প্লাস দ্বিতীয় অধ্যায় থেকে 4 মার্কসের আমি 5টি কোশ্চেন রেখেছি, সেই 5টি কোশ্চেন পড়বে। তাহলে এখন সেই 5টি কোশ্চেন আমি এবার বলে দিচ্ছি। যে দ্বিতীয় অধ্যায় থেকে যে 5টি কোশ্চেন আমি দিয়েছি, সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্যগুলো সংক্ষেপে আলোচনা করো, 4 মার্কসের জন্য, এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে ইউরোপীয় ইউনিয়নের গঠন আলোচনা করো। ঠিক আছে, গঠন এইভাবেও আসতে পারে বা আরেকভাবে ঘুরিয়ে আসতে পারে যে ইউরোপীয় ইউনিয়নের সাংগঠনিক কাঠামো আলোচনা করো, বা আসতে পারে যে ইউরোপীয় ইউনিয়নের 4টি প্রধান প্রতিষ্ঠান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তিনটার উত্তর কিন্তু সেম। গঠন বলুক, সাংগঠনিক কাঠামো বলুক, বা প্রধান 4টি প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করতে বলুক, একই কিন্তু হবে উত্তর। ঠিক আছে, তারপরে ইউরোপীয় ইউনিয়নের সাফল্যের সংক্ষিপ্ত বর্ণনা দাও। তাহলে ইউরোপীয় ইউনিয়নের সাফল্য বললেও যেই উত্তর লিখবে, যদি লেখে যে ইউরোপীয় ইউনিয়নের তাৎপর্য বিশ্লেষণ করো, তাও কিন্তু সেই উত্তরটাই লিখবে, সাফল্য। তারপরে দিয়েছি সার্কের উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে সার্কের সীমাবদ্ধতা বা প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। তাহলে সার্ক থেকে 2টি কোশ্চেন রেখেছি। তাহলে এই 5টি কোশ্চেন তোমরা কিন্তু রেডি করে নিয়ে যাবে। তারপরে দেখো যে 14 তারিখ, তাহলে তোমরা 2 মার্কসের 24টি কোশ্চেন দ্বিতীয় অধ্যায় থেকে, আর 4 মার্কসের 5টি কোশ্চেন পড়বে। সকাল থেকে 7টা থেকে পড়া শুরু করে দেবে। 6টার দিকে সকাল সকাল ঘুম থেকে উঠবে, ফ্রেশ হবে, সকাল সকাল পড়া শুরু করবে। 7টা থেকে শুরু করবে, মিনিমাম 6 ঘন্টা। ঠিক আছে, 6 ঘন্টা তো পড়তে লাগবেই। বোঝা গেল? এই 6টা দিন কঠোর পরিশ্রম করো, ফল কিন্তু ভালো আসবে। ঠিক আছে, পরে 15 তারিখ কী পড়বে? 15ই ফেব্রুয়ারি পঞ্চম অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে 2 মার্কসের 13টি প্রশ্ন আর 4 মার্কসের 5টি প্রশ্ন। এখন সেই পঞ্চম অধ্যায়ের যে 5টি 4 মার্কসের প্রশ্ন, সেটা কি কি বলে দিচ্ছি। সেটা হচ্ছে নাগরিক সমাজের আন্দোলনের গুরুত্ব আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট এটা। তারপরে নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ সংক্ষেপে আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে নর্মদা বাঁচাও আন্দোলনের ফলাফল সংক্ষেপে আলোচনা করো। এই নিয়ে একটা বলে রাখি কথা, যে যদি পরীক্ষার মধ্যে আসে যে নর্মদা বাঁচাও আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ করো বা গুরুত্ব আলোচনা করো, তাহলে কিন্তু এই ফলাফলটাই লিখে দিবে। ঠিক আছে, উত্তর কিন্তু প্রায় সেমই। ফলাফল
গুরুত্ব, তাৎপর্য এটাই লিখবে। প্রশ্নে যা বলবে, যে যদি বলে যে গুরুত্ব লেখো তাহলে গুরুত্ব, নর্মদা বাঁচাও আন্দোলনের গুরুত্ব, নিচে পয়েন্টগুলি সেম। যদি ফলাফল আসে তাহলে ফলাফল, পয়েন্টগুলি সেম, এভাবে লিখবে। তারপরে চিপকো আন্দোলনের কারণগুলো সংক্ষেপে আলোচনা করো, আর হচ্ছে চিপকো আন্দোলনের ফলাফল সংক্ষেপে আলোচনা করো। তাহলে এই কোশ্চেনের ক্ষেত্রেও চিপকো আন্দোলনের তাৎপর্য আলোচনা করো বা গুরুত্ব আলোচনা করো, সেম ফলাফলটাই লিখবে, শুধু উপরে হেডিংটা পয়েন্টটা শুধু লিখবে যে চিপকো আন্দোলনের গুরুত্ব আলোচনা করো, গুরুত্ব আসলে ফলাফল আসলে গুরুত্ব আর কি চিপকো আন্দোলনের ফলাফল পয়েন্ট করে তারপরে পয়েন্টগুলি লিখবে। ঠিক আছে, 4টি পয়েন্ট লিখবে। এবার দেখো যে ষষ্ঠ অধ্যায় হচ্ছে 16 তারিখ পড়বে। 2 মার্কসের 45টি কোশ্চেন রেখেছি। এখন বলবো অনেকগুলি কোশ্চেন পড়তে তো হবেই, আর যদি 45টি কোশ্চেন একদিনে পড়তে না চাও, দেখো 17 তারিখে কিন্তু তোমাদের তৃতীয় অধ্যায় রেখেছি। এই তৃতীয় অধ্যায়ে কোনো 2 মার্কসের কোশ্চেন নেই। বিশ্বায়ন যে চ্যাপ্টারের নাম, সেই বিশ্বায়নে কিন্তু 2 মার্কসের কোশ্চেন নেই। তাহলে এই 45টি 2 নম্বরের কোশ্চেন থেকে কিছু কোশ্চেন ভাগ করে পরের দিন পড়লে। আর এখানে 4 মার্কসের জন্য 6টি কোশ্চেন রেখেছি ষষ্ঠ অধ্যায় থেকে। তাহলে সেই 4 মার্কসের 6টি কোশ্চেন কী কী দেখো। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করো। এটাকে আরেকভাবে ঘুরিয়ে দিতে পারে যে 368 নং ধারা অনুযায়ী ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করো। তাহলে 368 নং ধারায় যে পদ্ধতি আছে, 368 নং ধারায় 2টি পদ্ধতি আছে, কিন্তু তোমরা 3টি আলোচনা করে দেবে। ঠিক আছে, যদি এমন হয় যে তোমার হাতে টাইম নেই তাহলে 2টি দেবে, কিন্তু প্রপার উত্তর কিন্তু তোমাকে 3টি দিতে হবে। ঠিক আছে, তারপরে 73তম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। যেহেতু 4 মার্কসের আসবে, এর জন্য এখানে তোমাদের গ্রাম পঞ্চায়েতের গঠন বা কার্যাবলীর মধ্যে যে কোনো একটাই দিবে। ঠিক আছে, গঠন নাও দিতে পারে, কার্যাবলী দেবে, কিন্তু আমি এখানের মধ্যে বলে দিয়েছি যে গঠন ও কার্যাবলী দুটাই শিখে রাখবে। ঠিক আছে, যদি কার্যাবলী বলে তাহলে গঠনটা দেওয়ার প্রয়োজন নেই, শুধু কার্যাবলীটা দেবে। তারপরে পঞ্চায়েত সমিতির গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরে জেলা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। আর 6 নম্বর 74তম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে এই কোশ্চেনগুলি আমি কিন্তু ফাইনাল সাজেশনে দিয়েছি, সেখান থেকেও দেখতে পারো, আমি আরেকবার বলে দিলাম। তাহলে 4 মার্কসের কোশ্চেন তোমরা আর কি যেই অধ্যায় থেকে 4 মার্কসের কোশ্চেন আসবে সেই 3টি অধ্যায় প্রথম দিন করে নিলে। তোমরা জানো তোমাদের 4 মার্কসের 3টি কোশ্চেন করতে হবে। তাহলে প্রথম 3 দিন 14, 15, 16 এই 3 দিন তোমরা 4 মার্কসের কোশ্চেন, তার সঙ্গে সঙ্গে 2 মার্কসের কোশ্চেন পড়ে ফেললে। এবার 17 তারিখ থেকে শুরু হচ্ছে 6 মার্কসের কোশ্চেন পড়া। 17 তারিখে 2 মার্কসের কোশ্চেন পড়বে। যদি আগের দিন 45টি কোশ্চেন না শিখতে পারো, পরের দিন কিছু পড়ে নেবে। আর 6 মার্কসের কোশ্চেন 5টি রেখেছি তোমাদের বিশ্বায়ন চ্যাপ্টার থেকে। সেই 5টি কোশ্চেন কী কী আবার বলে দিচ্ছি, যে 6 মার্কসের 5টি কোশ্চেন হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে। বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে বিশ্বায়ন কাকে বলে এটা তো 2 মার্কসের মধ্যে পড়ে যায়। ঠিক আছে, কিন্তু যেহেতু তোমাদের এই অধ্যায় থেকে 2 মার্কসের কোশ্চেন আসবে না, তাও যদি 2+4 দিয়ে দেয়, তাই না। বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে 2 মার্কসের জন্য প্রথমে আর কি সংজ্ঞাটা দিতে হবে বিশ্বায়নের। তাহলে সংজ্ঞা প্লাস বৈশিষ্ট্য, বা এমন করেও আসতে পারে যে শুধু বৈশিষ্ট্য দিল, তাই না। বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে দুইভাবেই শিখে রাখবে, অর্থাৎ সংজ্ঞা প্লাস বৈশিষ্ট্য 6টা। তারপরে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। আর প্রকৃতি আলোচনা করো এটাকে আরেকভাবে ঘুরিয়ে দিতে পারে যে বিশ্বায়নের বিভিন্ন রূপগুলি আলোচনা করো, একই উত্তর হবে। বা বিশ্বায়নের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করো, একই উত্তর হবে। ঠিক আছে, তাহলে বিশ্বায়নের প্রকৃতি, বিশ্বায়নের বিভিন্ন রূপ আর বিশ্বায়নের দিক সম্পর্কে আলোচনা করো। 3টার প্রশ্নের উত্তর কিন্তু একই। তারপরে 3 নম্বর প্রশ্ন, বিশ্বায়নের অর্থনৈতিক প্রভাব আলোচনা করো, বা আসতে পারে বিশ্বায়নের অর্থনৈতিক পরিণতি সমূহ আলোচনা করো, বা বিশ্বায়নের অর্থনৈতিক ফলাফল আলোচনা করো। 3টা প্রশ্নের উত্তর একই। ঠিক আছে, প্রভাব, তারপরে পরিণতি বা ফলাফল, উত্তর একই হবে। এভাবে রাজনৈতিক প্রভাব বা পরিণতি বা ফলাফল, তারপরে সাংস্কৃতিক প্রভাব বা পরিণতি বা ফলাফল, যেভাবে আসুক উত্তর সেম হবে। ঠিক আছে, তাহলে এখানে 5টি প্রশ্ন তোমরা পড়বে। ঠিক আছে, বিশ্বায়ন থেকে। এবার 17 তারিখ শেষ, এবার 18 তারিখ 2 মার্কসের কোশ্চেন আমি তোমাদের 4র্থ অধ্যায় থেকে রেখেছি হচ্ছে 55টি কোশ্চেন। যদি সেদিন না শিখতে পারো এতগুলি, তাহলে তোমরা নিজেরা অ্যাডজাস্ট করে নেবে যে প্রথম দিন এই যে যেমন 15 তারিখে 13টি কোশ্চেন আছে মাত্র, তাহলে কিছু কোশ্চেন আগে শিখে নেবে। ঠিক আছে, তোমাদের হাতে, তোমরা নিজের একটা স্ট্র্যাটেজি তৈরি করো যে আমরা 2 মার্কসেরগুলি কীভাবে আর কি যত তাড়াতাড়ি সম্ভব
শিখে শেষ করতে পারবো। ঠিক আছে, তাহলে 55টি কোশ্চেন আর চতুর্থ অধ্যায় থেকে 6 মার্কসের 8টি কোশ্চেন রেখেছি। ঠিক আছে, সেই 8টি কোশ্চেন কি কি চতুর্থ অধ্যায় থেকে দেখো, যে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর ভারতের আর কি কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তারপরে স্থায়ী কার্যনির্বাহী হিসেবে আমলাতন্ত্রের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। গঠন আর কার্যাবলী, শুধু কার্যাবলীও আসতে পারে, ঠিক আছে, গঠন নাও দিতে পারে, তাহলে তোমরা দুটোই শিখে রাখবে। তারপরে জনস্বার্থ মামলা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, আর ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে টিকা লেখো। তাহলে এই 8টি কোশ্চেন তোমরা পড়ে রাখবে। আমি কিন্তু এখানের মধ্যে শাসন বিভাগ আর বিচার বিভাগ এই দুটি বিভাগ থেকে কোশ্চেন বললাম। এছাড়াও তোমরা 3টা বিভাগ আছে, শাসন বিভাগ, আইন বিভাগ আর বিচার বিভাগ। তাহলে মোট কথা তোমরা যে কোনো 2টি বিভাগ পড়বে। ঠিক আছে, তাহলে 8টি কোশ্চেন। পরে 19 ফেব্রুয়ারি অর্থাৎ 20 তারিখ তোমাদের পরীক্ষা, তার আগের দিন তোমরা কি করবে, যে 2 মার্কসের কোশ্চেন প্রথম অধ্যায়টি অনেকের কঠিন মনে হয়। ঠিক আছে, আদর্শবাদ, বাস্তববাদ, উদারনীতিবাদ, মার্ক্সবাদ আছে। ঠিক আছে, সেগুলি একটু কঠিন মনে হয়। ঠিক আছে, তোমরা যদি কঠিন মনে হয় ক্লাসটা আবার করে নেবে। ঠিক আছে, আর আমি একটা ম্যারাথন ক্লাস আনতে পারি, তোমরা কমেন্টে জানিয়ে দিও, 18 তারিখ আনতে পারি। ঠিক আছে, তাহলে 2 মার্কসের কোশ্চেন 21টি দিয়েছি। সেই 21টি কিন্তু মডেল কোশ্চেন পেপার আর আমি যে ফাইনাল সাজেশন দিয়েছি সেইখান থেকে। ঠিক আছে, আমি কিন্তু এখানে যে 2 মার্কসের কোশ্চেনের সংখ্যা লিখেছি, এটা কিন্তু আমি আমার ফাইনাল সাজেশন প্লাস মডেল কোশ্চেন থেকে আমি যে কিছু কিছু কোশ্চেন দিয়েছিলাম তার যোগ করে এখানে রেখেছি। 21টি কোশ্চেন শিখবে। আর 6 মার্কসের আমি 5টি কোশ্চেন রেখেছি। 5টি কোশ্চেন কি কি, আর কি আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন বা বিকাশ, ঠিক আছে, আলোচনা করো সেই কোশ্চেনটি। বা আন্তর্জাতিক সম্পর্ক একটি পৃথক শাস্ত্র হিসেবে আবির্ভূত কীভাবে হয়, ঠিক আছে, এভাবেও আসতে পারে। মোট কথা বিবর্তন বা বিকাশ বা পৃথক শাস্ত্র হিসেবে কীভাবে পঠন পাঠন শুরু হলো আন্তর্জাতিক সম্পর্ক, যেটাই আসুক উত্তর কিন্তু সেম হবে। ঠিক আছে, আর বাস্তববাদ, আদর্শবাদ, উদারনীতিবাদ আর মার্ক্সবাদ বৈশিষ্ট্য শিখে রাখবে। এখন এক্ষেত্রে বলে রাখি, যদি পরীক্ষায় আসে যে বাস্তববাদ সম্পর্কে আলোচনা করো বা বাস্তববাদ মতবাদটি বিস্তারিত আলোচনা করো, 6 মার্কসের আসলো, তাহলে কি তোমরা বৈশিষ্ট্যগুলি দেবে? হ্যাঁ, সেই বৈশিষ্ট্যের পয়েন্টগুলি দেবে, শুধুমাত্র সেই উপরে শুধু হেডিংটার জায়গায় বৈশিষ্ট্য লিখবে না। ধরো আসলো যে বাস্তববাদ সম্পর্কে আলোচনা করো, তাহলে বাস্তববাদ প্রথমে তো ভূমিকা দিলে, বাস্তববাদের সংজ্ঞাটাই ভূমিকা দিয়ে দিবে। ঠিক আছে, ভূমিকায় তোমরা বাস্তববাদ কাকে বলে সেটাই একটু লিখে দেবে। তারপরে এখানের মধ্যে লিখবে না যে বাস্তববাদের বৈশিষ্ট্য, তারপরে পয়েন্টগুলি, এখানে লিখবে বাস্তববাদের মূল কথা, বাস্তববাদের বা মূল বক্তব্য। ঠিক আছে, বাস্তববাদের মূল বক্তব্য এমন একটা পয়েন্ট করে তারপরে 1 নম্বর 2 নম্বর, ঠিক আছে, পয়েন্টগুলি লিখবে, বৈশিষ্ট্যের পয়েন্টগুলি লিখবে। যদি বৈশিষ্ট্য আসে তাহলে তো প্রথমে হেডিংটা দিবেই যে বাস্তববাদের বৈশিষ্ট্য, তারপরে পয়েন্টগুলি। আর যদি এভাবে আসে যে বাস্তববাদ সম্পর্কে আলোচনা করো বা উদারনীতিবাদ সম্পর্কে আলোচনা করো, তাহলে এই হেডিংটা শুধু হবে যে বাস্তববাদ আসলে বাস্তববাদের মূল বক্তব্য, উদারনীতিবাদ আসলে উদারনীতিবাদের মূল বক্তব্য, মার্ক্সবাদ আসলে মার্ক্সবাদের মূল বক্তব্য, এইভাবে লিখবে। ঠিক আছে, তাহলে কোশ্চেন দুভাবে আসতে পারে, হয় দেবে যে এই মতবাদ সম্পর্কে আর কি বিস্তারিত আলোচনা করো বা এই মতবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বৈশিষ্ট্য আসলেও এখানে বৈশিষ্ট্য লিখবে যেটা আমি নোটে লিখিয়েছি। আর যদি আসে যে আদর্শবাদ বাস্তববাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, তাহলে কিন্তু বাস্তববাদ বা আদর্শবাদ বা উদারনীতিবাদের মূল বক্তব্য লিখে তারপরে বৈশিষ্ট্যের পয়েন্টগুলি লিখবে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আশা করি তোমাদের কোনো আর অসুবিধা হবে না পরীক্ষার হলে। ঠিক আছে, তাহলে কোশ্চেন যেভাবেই ঘুরিয়ে ফিরিয়ে দেখ তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, আর এখন অনেক ছাত্র আছে যারা বই খুলে দেখেনি এখন পর্যন্ত, তাহলে তারা কীভাবে পাস করবে? তারা চাইছো যে আমি শুধুমাত্র পাস করব, আর তোমাদের পাস মার্কস হচ্ছে 12, 40-এ তোমাদের 12 তুলতেই হবে। 12 না পেলে কিন্তু ফেল, যে কোনো সাবজেক্টে মিনিমাম 12 পেতেই হবে। ঠিক আছে, তাহলে আমি পরে একটি ক্লাসে বলে দিব যে কীভাবে তোমরা মিনিমাম 12 তো না, তার থেকে বেশিও তুলতে পারবে, যেই 6 দিন টাইম আছে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের আলোচনা।
তাহলে তোমরা যদি চাও যে আমি একটা ম্যারাথন ক্লাস আনি, আমি ভাবছি 18 তারিখ আনবো, তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি কিন্তু 6টি অধ্যায়ের উপরই একটা ম্যারাথন ক্লাস চালাবো। সেখানে তোমাদের যে কঠিন চ্যাপ্টারগুলি আছে, ঠিক আছে, সেগুলি বুঝিয়ে দেবো, আর সহজ অধ্যায়গুলি একটু বুঝিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের আলোচনা। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, ততক্ষণের জন্য বাই।